সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিগত ১৬ বছরের দুঃশাসন নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দুঃশাসনের দিনগুলি অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো সাতকানিয়া লোহাগাড়া এলাকায় বিভিন্ন সময় নির্যাতিত নিপীড়িত মানুষজনের সাথে। আজ আমরা এমন চারজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি যারা দুঃশাসনে নিষ্পেষিত হয়ে নিজেদের পা হারিয়েছেন। আমার ডান পাশে আছেন জনাব মোহাম্মদ কামাল উদ্দিন। কামাল ভাই, আপনাকে স্বাগতম। তো আমরা আপনার মুখেই শুনবো আপনি কিভাবে আহত হয়েছিলেন, আপনার সেই দুঃসহ দিনগুলির কথা। আমি বিদেশ ছিলাম। বিদেশ থেকে আসার পর বাড়িতে ছিলাম। বাড়িতে এসে আবু রাজা নদীর নেতৃত্বে আমার এখানে কুড়ি-পঁচিশ জন চাঁদা চাওয়ার জন্য যাই। 10 লক্ষ টাকা চাঁদা চাইছিল। এই চাঁদা এখন না হয় আমাকে মেরে ফেলবে। তখন আমি বাঁচানোর জন্য বাড়ি থেকে টাউনে চলে যাই। টাউনে চলে যাওয়ার পর 2-3 মাস ওনারা আমাকে খুঁজতে থাকে, বিভিন্ন পর্যায়ে খোঁজার পর একদিন আমি আমার মার ওষুধের জন্য গেছি বর্দারার থেকে দেওনাহাট। হঠাৎ করে দেখতেছি নজরুল ইসলাম মানিকের নেতৃত্বে 6-7 জন লোক আমাকে দেখাই দিল। দেখানোর পরে তখন গাড়ি থেকে নেমে সাদা পোশাকধারী কতগুলো ডিবি পুলিশ পরিষদই আমাকে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার পরে জানতে পারলাম ওরা ডিবির পুলিশ জানতে পারলাম এমন স্থানে নিয়ে এসে ওখানে নেওয়ার পরে আমাকে অনেক মারধর করছে, এবং বিভিন্ন পর্যায়ে গালাগালি করছে এবং কথাবার্তা জিজ্ঞেস করতেছে। আমি যখন বলতেছি না, সত্য কথা বলতেছি, তখন আমার মারধর করতেছে। তখন রাত অনুমানিক 12টার দিকে আবার ওখান থেকে বাইর করে আমাকে আর একটা গাড়ি করে নিয়ে যায়। ওখানে গাড়ি করে নিয়ে যাওয়ার পর প্রায় 50-55 কিলোমিটার যাওয়ার পর একটা ওই জায়গায় নিয়েছে। রাত তখন 2টার মতো হয়েছে। রাত 2টার সময় তখন আমাকে ওখানেও আবার প্রায় 30-35 জন লোক পুলিশ সহ এসআই শফিকের নেতৃত্বে আরও অনেকেই পুলিশ ছিল। তারপর ওখানে আমাকে অনেক মারধর করছে। মারধর করার পরে হয়তো তোমাকে আজকে মেরে ফেলবো, এমন কথা বলতেছে। মারার পরে তখন একটা ফোন এসে, ফোনটা মনে হয় আবু রাজা নদী ফোন দিয়েছিল। তখন উনি ফোন দেওয়ার পরে সাথে সাথে আমাকে কে হাত বাড়া ধরছে, 2 হাত 2 জনে ধরছে। তখন কেউ মুখ চিপে ধরছে, কেউ পা চিপে ধরছে। তখন আমাকে পায়ে গুলি করছে। তখন গুলি করার পরে তখন ওরা আমাকে আবার পুনরায় গাড়িতে তুলছে। গাড়িতে তোলার পরে আমাকে মেডিকেল নিয়ে আসে। মেডিকেল নেওয়ার পরে আমাকে বাইরে ফেলে রাখছে, কোনো চিকিৎসা দিচ্ছে না। ওখানে নেওয়ার পরে প্রাথমিক কিছু চিকিৎসা করছে। চিকিৎসা করার পরে ওরা বলতেছে, ডাক্তার এসে বলতেছে পা কেটে ফেলতে হবে। কেন? পা কাটবে না, হয়তো উপরের নির্দেশ। তখন আমি পা কাটি নেই। 10 দিন যাবত আমি এমন অবস্থায় ছিলাম, কোনো চিকিৎসা করতেছে না। তখন দেখতেছি পচা গন্ধ আসতেছে, রেফারেশন দিতেছে। তখন 10 দিন পর আমি পা কেটে ফেলছি। ডাক্তারকে বলে এবং পুলিশকে করছে। এটা বলার পরে 1 মাস 10 দিন ওখানে চিকিৎসা করছে। 1 মাস 10 দিন চিকিৎসা করার পরে আমাকে মিথ্যা মামলা 8টা মিথ্যা মামলা দিয়ে কোর্টে চালান দিছে। ধন্যবাদ কামাল ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কামাল ভাই একজন প্রবাসী ছিলেন রেমিটেন্স যোদ্ধা। বিনা চিকিৎসায় যখন তিনি চট্টগ্রাম মেডিকেলে পড়েছিলেন, 10 দিন পর যখন তার পা থেকে পচা গন্ধ বের হচ্ছিল, দুর্গন্ধ বের হচ্ছিল, উনি নিজ থেকে পা কাটতে বলেছিলেন। উনি নিজেই বললেন যেদিন গুলি করেছে, গুলি করার মতো উনি আহত ছিলেন না। পুলিশের গুলি, উনার দাবি অনুযায়ী পুলিশের গুলি উনার পা কেটে ফেলার মতো অবস্থায় ছিল না, কিন্তু চিকিৎসাহীন অবস্থায় ফেলে রেখে উনাকে পা কেটে ফেলতে বাধ্য করা হয়েছে। কেমন নির্যাতন ছিল, কেমন নিষ্পেষণ ছিল, এরকম একটি ঘটনা থেকেই আপনারা আঁচ করতে পারেন। এবার আমরা যাচ্ছি আমাদের আরেকজন অতিথি জনাব এনামুল হকের কাছে। ঘটনাটা হয়েছে যে 2015 সালে 29 তারিখ 8 মাসের। আমাকে থানার থেকে বাড়ির থেকে তুলে নেওয়া হয়েছিল 3টার দিকে রাত্রে। নিয়ে পুরা দিন আমার সাথে কারোর সাথে দেখা করতে দেয় নাই। কোথায়? থানাতে। কিন্তু নেওয়ার পরে ওই দিন কিছু বলতে পারে নাই। আমার থেকে অনেক কিছু জিজ্ঞেস করছে, কিন্তু আমার থেকে যখন মুখ স্বীকারোক্তি হচ্ছে না, এরপরে যে রাত্রে 8টার দিকে একটা সোর্স গেছিল থানাতে। ওনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক।
ওনার নাম আব্দুর রাজ্জাক। উনি গিয়ে এই সকালে আমার ওয়াইফ আমার শাশুড়ি আম্মা গেছিল। ওনাদের যখন ওই সোর্স আব্দুর রাজ্জাকের সাথে যখন দেখা হয়েছিল, উনি ওখানে বলছে যে কি এনামকে তো বাঁচা যাবে না, কেন ওনাকে গুলি দিয়ে দিছি। গুলি মানে দাওয়া, এটা কেমিক্যাল। ওই পুলিশকে বলছে দে, পুলিশ থেকে উনি সোর্স আব্দুর রাজ্জাক বলে আমার ওয়াইফকে বলছিল। ওটা কিন্তু এখন আমার কাছে রেকর্ডিং আছে। এরপরে গিয়ে রাত্রে ঠিক এশারের নামাজের পরপর আমাকে এরকম হাত বাঁধা হয়েছিল, পিছন দিকে একটা লাঠি দিছিল এরকম ফেজাইয়ে ফেজাইয়ে। সেই সময় অনেক কিছু জিজ্ঞেস করছেন, কিন্তু জিজ্ঞেস যখন আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, বের যখন হচ্ছিল না, তারপর আমি গুড়ি যখন পরে যেতেছি, কিন্তু ওরা খুলে দিছিল। খোলার পরে আমাকে ওখান থেকে কতগুলো মেডিসিন খাওয়াইছিল রাত্রে, ওটা অলদি তসালিং করার পরে মেডিসিন খাওয়ার পরে আবার সুস্থ হয়ে গেছি। মারধর করার পরে সুস্থ হওয়ার পরে আমাকে কি করছে, ওই দুটো লোক আসছিল, একজন শুক্কুর, একজন শাকিল নামে, রাত্রে এটা 10টার পর ওইটাও আমার মনে আছে। ওখান থেকে কি করছিল, যখন এরা দুজনকে বলছে যে কি এটা এরিয়া জামাতের খেড়া ছিল, এরকম বলছিল। ওটা বলার সাথে সাথে দেড় কারণে আমাকে ওই আনসারুল্লাহ বলে, উনি এক লাথি মারছে। আমি দরজার উপাস থেকে এই পাশে চলে আসছি, কিন্তু আমি হাঁটতে পারছি না, আমার পাগুলো বড় বড় হয়ে গেছিল। তারপর কি করছে, আমাকে উলঙ্গ করে ফেলছে। কে ওই শুক্কু ছিল বাহিরে, শাকিলটা ছিল ভিতরে। উনি একজন মানসিক লোকই ছিল আবার, সেটাও আমরা জানি। ওনাকে নিয়েছিল কে, সেলিমে, বর্তমান মাদ্রাসার চেয়ারম্যান ছিল। ওটা বড় চেয়ারম্যান না, আবার এমনি ওই সিলেকশনের চেয়ারম্যান হয়েছিল। ওখান থেকে কী করছে, শাকিল ও ল্যান্ডা করার পরে, উলঙ্গ করার পরে আমাকে 7বার কারেন্টটা শর্ট দেওয়া হয়েছিল এত বড় একটা মোটর দিয়ে। এরপরে কী করছে, ফ্লাশ দিছে, ফ্লাশ দিয়ে এটা ধরছে যখন, আমি একটা সিগারেট দিছিলাম, এই নোকটা নিয়ে গেছিল, কিন্তু কারোর সাথে তো কথা বলতে দিতে পারে নাই। এরপরে গিয়ে রাত্রে 12টার দিকে আমাকে বের করা হয়েছে। বের করে আবার কিন্তু ওখানে আমাকে ধরছে তো কোথায় থেকে, ইউসিএ 3 নম্বর ওয়ার্ড থেকে নিয়ে গেছে। তো কোথায়, থানা নেওয়ার পরে ওখান থেকে বের করে আবার মাদ্রাসায় আনছিল। তো রাত্রে 12:30 বাজছে, সেটাও কিন্তু আমি দেখতেছি, আমার চোখটা একটা কালো গামছা দিয়ে বাঁধা ছিল। আমি এটাতে এরকম আস্তে আস্তে হাতে ফিসে ফ্যাঙ্কা মারা, ওটা তো লাগতে পারতেছি না। এরপরে থানা তো কিন্তু আরেক তৎসালিং করছে, ওই হ্যাংকাপ আছে না, হ্যাংকাপ মেরে আমাকে সিঁড়ির তলে রাখা হয়েছিল, ওই রুমে রাখে নাই, কারোর সাথে তো দেখা করতে দেয় নাই। তারপর ওখান থেকে বের করার পরে মুড়াই নিয়ে গেছিলো পাহাড়ে, আমাদের এলাকায় পাহাড় আছে, কিন্তু ওখানে লোকজন ছিল, ওখানে কিন্তু কিছু করে নাই। সেই সময় একটা বাজতেছে, সেটাও আমার মনে আছে। ওখান থেকে আমাদের এখানে একটা ওই মাদ্রাসা ইউনিয়নে বলিগেল হয়, ওই মক্কার বলিগেলা বলে, ও পাশে আনার পরে ওখানে লোকজন আসছিল, এরা এদিন আমাকে স্বীকারোক্তি দিছিল, তোমাকে এখানে গুলি করতে চাইছিল এরকম করে, কিন্তু আমরা জনগণ করতে দিই না, এখানে মহিলারা আছে, আতঙ্ক হয়ে যাবে সেই জন্য। এরপরে ওখান থেকে ইউসিএতে আর নিতে পারে নাই। মাদ্রাসা ইউনিয়নের সেলিম সেনের যেটা বড় অফিস বলে, ওটা দক্ষিণ পাশে গিয়া আমাকে গুলিটা করা হয়েছিল। এই রশি নিয়েছিল, এরা রশি নিয়ে এরকম বাঁধছিল হাতে, হাতে না, ও পায়ে বাঁধার পরে এরকম সবাই ফেলছে 4 জনে, 2 জন এরকম হাতগুলো গিয়া করে ধরছে, কি ওই ছাপি ধরছে পা দিয়ে, ঠ্যাং ধরছে 2 জনের এরকম ঠাইনে, তারপর ফাটা এরকম বেঁধে এরকম শর্ট গান দিয়ে লাগাই গুলি করছে। ওখানে স্পোর্টও ছিল, সেলিম চেয়ারম্যানও ছিল, আর একটা সৌদের সেলেম মফিজ ছিল ওই স্পোর্টে, আব্দুর রাজ্জাকও ছিল। আবার ওনার মায়ে আমাকে স্বীকারোক্তি দিছে যে তোকে গুলি করার পরে রক্তগুলো আমি ঢুকাইছি, এখান থেকে ফানি আনি। এরপরে গিয়ে আবার সেলিম চেয়ারম্যানের এখানে ওই 2টা ঘর আছে আশ্রয় গল্পের মতো স্কুলের মাঠে, ওখান থেকে 2 গলস ফানি পর্যন্ত খাইছে, সেটাও কিন্তু আমার কাছে রিপোর্ট আছে। ওখান থেকে তুলে নেওয়া গেছে কোথায়, ডাইরেক্ট সিটাং মেডিকেলে। ওখানে তো কোনো চিকিৎসা করতে দেয় নাই, এরকম বাইরে ফেলে থাকছিল, আমি পায়খানা করছিলাম, সেটাও আমার মনে আছে। ওটা খাবারের মধ্যে ছিল। আমার ফ্যামিলি গেছিল তো প্রায় সাতকানিয়ার থেকে, ওখানে 10টা বাজছে, এখান থেকে গেছিল কিন্তু আমার সাথে তো কোনো দেখা করতে দেয় না, কোনো কথাও বলতে দিতেছে না। ওখানে যখন ফেলে লাগছে, আমি তো বাঁচবো সেটা কেউ বলে নাই, কেন আমি দোপ হয়ে গেছিলাম, মানে একদম সাদা ব্লাড যাতে। এরপরে কী করছিল, ওই একটা এরার শর্ট গানের খোসা আছে না, সেটা কিন্তু এখানে ভিতরে ঢুকে দিছে। ওটা আমি মেডিকেলে অনেকদিন রাখছিলাম, হয়তো আশা করি থাকতেও পারে, ওটা আমি দিতে পারবো থাকলে, কিন্তু ভিতরে ঢুকে দিছে ওই বুলেটের খোসাটা
সাদা কোষা এটা। তো 15 দিনের মাথায় আমাকে আমি এখানে থানাতে ফোন দিয়েছিলাম, ওখানে আমার সিকিউরিটি প্রশাসন ছিল, ওনাকে বলছি দিয়ে আমি ঢাকায় গেলে কি ভালো হয়ে যাব? হয়তো হ্যাঁ ভালো হয়ে যেতে পারবেন। কিন্তু এখানের এই দোসররা পুলিশ এসআই তারেক, ইমরুল তারেক ওনার নাম, ওনাকে যখন ফোন দিছে ওই প্রশাসন থেকে জিজ্ঞেস করতেছে দা আপনি এনাম থেকে কয় লাখ টাকা খাইছেন? কিন্তু বলছে তো ভাই আমি ঠেকার জন্য করি না, আমি মানবের দিকে করছি দিই, হয়তো কালকে আপনি ওখানে ডিউটিতে যাবেন না। ওগুলো কিন্তু আমাকে শুনাইতেছে। কিন্তু এখানে তো আমার থেকে তো টাকাও চাইছিল 7 লাখ টাকা, আমি 3 লাখ টাকা পর্যন্ত দিব বলছিলাম শুধু গুলি না করার জন্য। কিন্তু এরা মানে নাই, হয়তো না তোমাকে মেরে ফেলতে বলছে। সেটা আপনাদের ইচ্ছে, এটা আমাদের ইচ্ছে না। আজকে হলেও মরতে হবে, কালকে হলেও মরতে হবে। ওই তো প্রশাসনে ও না সেলিম চেয়ারম্যানে হুকুম দিছে দি, কিন্তু নদবী যদি হুকুম না দেয় তাহলে এটা ওনার কোনোদিন সাহস হয় না। এবার আমরা যাচ্ছি আরেকজন নিপীড়িত মানুষ জনাব তাহিরউদ্দিনের কাছে। জনাব তাহিরউদ্দিন, আপনার কাছে শুনবো আপনার সেই নিপীড়নের গল্পগুলো। আমার অপরাধটা হচ্ছে আমি আল্লামা সাদি সাহেবের রায়ের প্রতিবাদ করার অপরাধে আমার বাগান বাড়িতে হচ্ছে আমাদের বাড়ির পশ্চিমে নিয়ার ছড়া নামে একটা স্থান, এটা হচ্ছে আমার বাগান বাড়ি। ওখান থেকে রাত্রে অভিযান চালিয়ে আমাকে আমার বাগান বাড়ি থেকে ফজরের 6টার দিকে আমাকে তুলে ধরে নিয়ে যেয়ে আমাকে ওদিকে বাঁশখালী সাতখানিয়া নামে একটা জায়গা, সীমানা আর কি, ওখানে নিয়ে গিয়ে আমাকে খালো মাইক্রো বাস থেকে আমাকে জাপটে মেরে ফেলে দেয়। তখন 10-15 জন নেমে 10-15 জন পুলিশে আমাকে জাপটে সিবি দেওয়ার পরে আমাকে তখন ওই অভিযানের পরিচালক ছিল, অভিযান করছিল যে তৎকালীন সাতকানিয়া থানার সার্কেল এমরান ভুঁইয়া, স্পেশাল ব্রাঞ্চ ছিল চট্টগ্রাম থেকে আসছিল কাজী শহীদ সাহেবের নেতৃত্বে একটা টিম আসছিল। ওখান থেকে ধরে নিয়ে তখন কাজী সাহেবকে বলছে যে মানে এই কাজী সাহেব বলছে যে আমি মাথায় করতেছি গুলিটা, হ্যাঁ গুলিটা। তখন ইমরান ভুঁইয়া বলছে যে মাথায় করিস না, পায়ে কর। তখন পায়ে করার সাথে সাথে আমি কী করলো, আমাকে যখন কোরবানের গরু যেমন জবাই করে ওই তৎকালীন 10-15 জনে আমাকে সিবি ধরে কোরবানির গরু যেমন জবাই করে এরকম আমার পায়ে গুলি করছে। গুলি করার পরে আমার মনে রাখছিল যে আমার দেহটা আসপানে ছুঁয়ে গেছে, এবং এরপরে আমাকে গামছা দিয়ে আমার পায়ে গামছাটা বেঁধে দেয়। তৎকালীন বেঁধে দিয়ে আমাকে নিয়ে আসে সাতকানিয়া মেডিকেলে আনার পরে ওখানে রক্ত হয়েছিল, মানে প্রচুর রক্ত যাচ্ছিল। রক্ত যাওয়ার পরে আমাকে সাতকানিয়া নিয়ে আসে, সাতকানিয়া থেকে আবার চট্টগ্রাম নিয়ে দেয়। তখন রাত 10টার হয়ে গেছে। এখানে গুলি করছে 7-8টার দিকে, কিন্তু বিনা চিকিৎসা আমাকে ফেলে রেখে আমার দেহটা গাড়িতে ফেলে রেখে এরপর আমার চট্টগ্রাম নিয়ে গেলে রাত্রে 11টা পর্যন্ত কী করছিল, আমার বিনা চিকিৎসা রাখার পরে রাত্রে 11টার পর আমাকে ড্রেসিং করে আমাকে ওয়াশরুমে নিয়ে ড্রেসিং করছিল। এরপরে আমাকে দীর্ঘ 40 দিন আমাকে কারাগারে থাকতে হয়েছিল চট্টগ্রাম মেডিকেলে পুলিশ হেফাজতে থাকার পরে আমাকে অনেকগুলো মিথ্যা মামলা প্রায় 12-13টার মতো মিথ্যা মামলা দিয়েছে। মিথ্যা মামলা দেওয়ার পর আমাকে কারাগারে মিথ্যা মামলা দিয়ে কোর্টে এনে আবার কারাগারে দিছে। কারাগার থেকে আমরা যদি জামিনে বের হই আবার একটা মামলা দিয়ে জেল গেট থেকে আমাকে ধরে নিয়ে আসে, আবার থানা নিয়ে আসে, আরও কয়েকটা মামলা দেয়। এভাবে করে আমি সবে রিয়ারেস্ট হয়েছি। ওই সময় সবাই রিয়ারেস্ট হয়েছি। আবার বিভিন্ন সময় এরপর আর কি ট্যাঙ্ক কাটার পর আমি 19 বার কারাগারে গেছি। তারপর 11 বার রিমান্ড নিয়ে গেছে আমাকে। এরপর বিভিন্ন সময়ে মামলা দিছে আর কি। এবার আমরা যাচ্ছি জনাব রফিকউদ্দিনের কাছে। উনার নামে রয়েছে 63টি মামলা। 63টি মামলা দিয়ে উনার জীবন বিষিয়ে তোলা হয়েছিল। শুধু তাই নয়, নির্যাতনের এক পর্যায়ে তার একটি পা কেটে ফেলতে হয়েছিল। তার মুখেই শুনবো আমরা তার সেই নিপীড়নের দিনগুলোর গল্প। জনাব রফিকউদ্দিন। 2014 সালে এই ডিসেম্বরে 12 তারিখ একটা সকাল 8টায় একটা জানাজা গিয়েছিলাম কেউসিয়ায়। আমার সাথে ছিল আমার ভাই জসিম, আমার সহযোদ্ধা। উনি এক পর্যায়ে শহীদ হয়েছিল ওই দিন।
আমি জানাজার থেকে আসার সময় ঠিক 9টা থেকে 9:30 কেউসিয়া 2 নম্বর ব্রিজ আমাকে অ্যাটাক করলো যৌথ বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি। এক পর্যায়ে প্রথম আমাকে কোনো কথা না বলার সাথে সাথে আমাকে আমার বাম পায়ে গুলি করে ফেলছিল। তখন আমি পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরও একটু দূরে সরতে চাইছিলাম, কিন্তু আমাকে সরতে দেয় নাই। সবাই আমাকে ঘিরে ফেলছে। ঘিরে ফেলার পরে আমাকে এক পর্যায়ে ওরা ওখানে ইয়াতে নাল জমিনে আমি দাঁড়ায় থাকছি। দাঁড়ায় থাকার পর আমাকে এই এসআই, সাতকানা থানা এসআই নাসমুল আমার সিনায় লাথি মেরে আমাকে ফেলা দিয়েছিল। তখন আমি পড়ে গেছিলাম। আমার এই পায়ে 2টা গুলি করছে, এই পায়ে 2টা করছিল। এগুলা করার পর আমাকে ওখান থেকে সিএনজি করে নিয়ে আসছে আজগরে অবস্থান নামে একটা সাতখানে, ওই যে বাম পাশে আজগরে অবস্থানে পুকুর পারে, ওখানে নিয়ে এসে আমাকে 7 জনে ধরছে। ধরার পর একটা পুকুরের পারে ধরছে, 2 জন 2 হাতে ধরছে, আর 2 জনের পা ধরছে। ধরার পর আমার এসআই নাসমুল সাডার গান দিয়ে আমার এই পায়ে 2টা গুলি করা হয়েছিল। একটা করছে, তখন আমি নিচে পড়ে গেছিলাম। আবার পাটা চিপে ধরার পর ওই পায়ে ঠিক একই জায়গায় আবার আরেকটা গুলি করা হয়েছিল। ঠিক 2টা গুলি করা ছিল, এই পায়ে 4টা গুলি করা ছিল। শান্তিরহাট একটা জায়গা আছে, শান্তিরহাটের নামাইয়া আবার আমার পিছনে 2টা গুলি করছে। আমাকে চিপে ধরে আমার পিছনে 2টা গুলি করছে। ওই 2টা গুলিও নাসমুলে, এসআই নাসমুল করছে। ওখান থেকে আমাকে গাড়িতে তুলে নিয়ে চকবাজার মেডিকেল নিয়ে গেছিলাম। সিটাং থেকে, কেনেহাট থেকে যদি সিটাং যাই, একটা গাড়ি সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট লাগে। ওরা আমাদেরকে 4 ঘন্টায় এই সিটাং মেডিকেল পৌঁছাছে। কেনেহাট থেকে 4 ঘন্টা রাখছে যে সিটাং মেডিকেল পৌঁছার জন্য। এই সময়টুকু এরা এখানে ব্যয় করছে, কারণ আমরা রোডের মধ্যে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট মারা যাই, ওরকমই একটা পরিস্থিতির শিকার করছে। রক্ত, ব্লাড যেতে যেতে যেহেতু আমরা মারা যাই, ওইটা মন মানসিকতা রেখে কী করছিল, 4 ঘন্টা মেডিকেল যাওয়ার সময় নিছে। মেডিকেলে যখন গেছি, ওখানে তো আমাদেরকে কেউ কোথায় রাখছে, কীভাবে রাখছে আমরা তো জানি না। হঠাৎ আমাদেরকে নাকি বাইর করছে যে লাশখানা থেকে, জসিম ভাই আর আমি লাশখানা থেকে, আমি লাশখানার মধ্যে নাকি আমরা শুনতেছি ওখানে পরে আমার আঙ্গুল নাকি একটু একটু লড়তেছিল। তখন আমার ওখানে আমাদের বাইরে যখন জানতে পারছে ও জীবিত আছে, ওখান থেকে এনে আমাকে ভর্তি করায় জরুরি বিভাগে। জরুরি বিভাগে যখন ভর্তি করায়, তখন এমপি নদবী, ডাক্তার মিনহাস, কুতুবুদ্দিন শিবলু, সাতকানি উপজেলা সভাপতি আওয়ামী লীগের, এবং বিপ্লব বড়ুয়া, ওদের সবার এই যে আমাদের সাতকানিয়ার যতগুলো ভাই পা হারাইছে, সবার হাত, এই সবগুলো হাত ছিল। যেমন এই চকবাজার মেডিকেলে এককভাবে নেতৃত্ব দিয়েছিল ডাক্তার মিনহাজ ডাকাত। সেই ডাকাতে আমাদেরকে একটা লোকেরও, একটা বাইরেও পা রাখতে দেয় নাই। চিকিৎসার অভাব করে, চিকিৎসা না দিয়ে 10 দিন, 15 দিন, 20 দিন পর পছন্দ ধরার পর পরিণতি করে ফেলছিল। জনাব মোহাম্মদ রফিক তার আরেক সহযোদ্ধা সহ একসঙ্গে ছিলেন, তাদেরকে ধরে নিয়ে গুলি করা হয়েছিল। হসপিটাল নেওয়ার পথে জসিমউদ্দিন প্রাণ হারান, আর রফিককে নিয়ে রাখা হয়েছিল মর্গে। সেই মর্গে মৃত ভেবে যখন ফেলে রাখা হয়েছিল, তার একটি আঙ্গুল যখন নাড়াচাড়া করে, এরপরে তাকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের জরুরি বিভাগে। চিকিৎসায় তিনি প্রাণ ফিরে পান, কিন্তু একজন চিকিৎসকের নাম এসেছে যিনি আওয়ামী লীগের সেই চিকিৎসকদের সংগঠন সাচিপের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন জনাব মিনহাজউদ্দিন। মোহাম্মদ রফিক অভিযোগ করছেন, মিনহাজউদ্দিনের নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজে সাতকানিয়া থেকে যারা আহত হয়ে ওখানে যেতেন, তাদের ট্রিটমেন্ট দিতে দেয়া হতো না। তাদেরকে বিনা চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বারান্দায় ফেলে রাখা হতো 10 দিন, 15 দিন এভাবে করে। যখন তাদের পায়ে পছন্দ হতো, তখন তাদের পা কেটে ফেলা হয়েছিল। তো আজ এ পর্যন্তই। দুঃশাসনের দিনগুলো কেমন ছিল আপনারা 4 জন ভুক্তভোগীর মুখেই শুনেছেন। আরেকদিন দেখা হবে অন্য কোনো এক অনুষ্ঠানে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন,
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন।